আপনারা যদি ২-৩ দিনের জন্য কোনো ঐতিহাসিক বা আধ্যাত্মিক মন ভালো করার স্থানে যেতে চান, তাহলে আপনাদের জন্য আদর্শ জায়গা হলো নালন্দা, রাজগীর ও বুদ্ধগয়া। এই ভ্রমণের জন্য আমরা 12351 রাজেন্দ্রনগর এক্সপ্রেসে হাওড়া থেকে ৮টা ৩৫ মিনিটে যাত্রা শুরু করলাম এবং ভোর ৪:৩০ নাগাদ বখতিয়ারপুর স্টেশনে পৌঁছলাম। এরপর স্টেশন থেকে বেরিয়ে হেঁটে বাসস্ট্যান্ডে গেলাম এবং আমাদের ৩ দিনের ট্যুরের জন্য একটি বাস হায়ার করলাম এবং এই বাসে করে এরপরে আমরা রাজগীর যেখানে থাকবো অর্থাৎ সারদা আশ্রমে গেলাম। সেখানে খাওয়া দাওয়া করে এবং ব্যাগ রেখে পুনরায় বিকেলবেলা আমরা নালন্দায় এলাম। চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের বর্ণনা থেকে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক কিছু জানা যায়। এখানে প্রায় ১০,০০০ ছাত্র পড়াশোনা করত। চীন, মিয়ানমার, শ্রীলঙ্কা থেকে ছাত্ররা এখানে পড়তে আসতো। এছাড়া এখানের যে লাইব্রেরি ছিল সেটি ছিল সুবিশাল। প্রায় ৯০ লাখ বই ও ম্যানুস্ক্রিপ্ট এই লাইব্রেরিতে ছিল। এটি ছিল একটি জ্ঞানের ভাণ্ডার। ১৮১২ সালে স্কটিশ সার্ভেয়ার ফ্রান্সিস বুশম্যান এটি পুনরাবিষ্কার করেন। এরপর স্যার আলেকজান্ডার কানিংহ্যাম ১৮৬১ সালে এটি অফিসিয়ালি নজরে আনেন। এই বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন ৪২৭ খ্রিস্টাব্দে সম্রাট কুমারগুপ্ত। ১১৯৩ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই ইউনিভার্সিটিটি পুরোপুরি ধ্বংস করে দেন এবং এর গ্রন্থাগারে আগুন লাগিয়ে দেন। এরপর আমরা গেলাম নালন্দা বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে নালন্দা মিউজিয়ামে। নালন্দা বিশ্ববিদ্যালয় এবং নালন্দা মিউজিয়াম দু জায়গাতেই কিন্তু টিকিট লাগে। এখন যে মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলি নালন্দা বিশ্ববিদ্যালয়ের মাটি খুঁড়ে পাওয়া গেছে এবং নালন্দা মিউজিয়ামে সব রক্ষিত আছে। এখানে ভিডিওগ্রাফি আপনারা করতে পারবেন না, সেই জন্য ছবি তুলে আপনাদের দেখালাম। এরপর আমরা পৌঁছলাম ২৪তম তীর্থঙ্কর মহাবীরের সমাধিক্ষেত্র পাওয়াপুরীতে। সেখানে দেখা মিলল অনেক পরিযায়ী পাখির। পাওয়াপুরী থেকে আমরা গেলাম মহাবীরের জন্মস্থান কুন্দালপুরে। কুন্দালপুর থেকে পৌঁছলাম রাজগীরের সারদা আশ্রম। পরদিন সকালে আমরা টাঙা ভাড়া করে বেরিয়ে পড়লাম। আমাদের প্রথম গন্তব্য ছিল বিশ্ব শান্তিস্তূপ। এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন মনে হচ্ছিল আমরা পৌঁছে গেছি প্রাচীন পাটলিপুত্র বা মগধ রাজ্যে। রাজগীর ভ্রমণের ক্ষেত্রে বিশ্ব শান্তিস্তূপই আগে গেলে ভালো হয়, কারণ এখানে বেলা বাড়লে রোপওয়ের টিকিট নাও পাওয়া যেতে পারে, কারণ রোপওয়েতে করেই এখানে পৌঁছাতে হবে। রোপওয়ে দু রকমের, কিছু আছে সিঙ্গেল সিটার এবং কিছু আছে 6 সিটার। আমরা কিন্তু ১২০ টাকা জনপ্রতি 6 সিটার যে রোপওয়ে তাতে চড়েছিলাম। রাজগীর ভ্রমণের উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। মার্চের পরে বেশি গরম পড়ে যায়, তাতে খুব কষ্টদায়ক হয়। এই ভ্রমণটি যেমন বখতিয়ারপুর থেকে আপনারা শুরু করতে পারেন, তেমনি গয়ার দিক থেকেও শুরু করা যায়।
বখতিয়ারপুর থেকে রাজগীর আসার ডাইরেক্ট বাস পাওয়া যায় না, সেক্ষেত্রে বিহার শরীফ হয়ে আসা যায়। তাছাড়া আপনারা কোনো প্রাইভেট কার ভাড়া করে রাজগীরে আসতে পারেন। তবে সব জায়গায় কিন্তু প্রাইভেট কার নিয়ে যাওয়া যায় না, কারণ এখানের টাঙাওয়ালারা টাঙা নেওয়ার জন্য কিন্তু জোরাজুরি করতে থাকে। রোপওয়ে করে পৌঁছে গেলাম বিশ্ব শান্তিস্তূপ। এটি মার্বেল পাথর দিয়ে তৈরি করেছে নিপ্পন মাইহোজি নামক একটি জাপানি সংস্থা এবং রাজগীর বুদ্ধ সোসাইটি। এই মন্দিরটির উচ্চতা 125 ফুট, ডায়ামিটার 144 ফুট এবং এর যে ডোম আছে সেই ডোমের ডায়ামিটার 72 ফুট। এখানে 4 রকমের ভঙ্গিমায় বুদ্ধ মূর্তি আছে এবং এখানে বুদ্ধ মূর্তি দেখে আমরা আবার রোপওয়ে করে নিচে নেমে এলাম। এরপর আমরা পৌঁছলাম বিম্বিসারের জেল। বিম্বিসারের ছেলে অজাতশত্রু তাকে এই জেলে বন্দি করে রেখেছিলেন। এখান থেকে তিনি গৃদ্ধকূট পাহাড়ে যখন বুদ্ধদেব আসতেন তখন তাকে দেখতেন। এরপরে আমরা গিয়েছিলাম বিম্বিসারের সোন ভাণ্ডারে। এখানে নাকি সোনা মণিমাণিক্য বিম্বিসার গুহার মধ্যে লুকিয়ে রেখেছিল এবং দেয়ালে বিভিন্ন রকমের কারুকার্য দেখা যায়। এখানে কিন্তু খুব বানরের উপদ্রব আছে, আপনারা ব্যাগ এবং অন্যান্য জিনিস সামলে রাখবেন। সোন ভাণ্ডার দেখে আমরা পৌঁছলাম জরাসন্ধের আখড়ায়। সেটা প্রায় সোনভান্ডার থেকে 700 মিটার দূরে। হেঁটেও যেতে পারেন, আবার টোটো নিয়েও যাওয়া যায়। এইখানে নাকি ভীম ও জরাসন্ধের যুদ্ধ হয়েছিল। এরপর পৌঁছলাম মুনিয়ার মঠ। মহাভারতে বলা আছে মুনিনাগের বাসস্থান ছিল এটি। মুনিয়ার মঠ দেখে পাণ্ড্যপোখর, বিরায়তন জৈন মিউজিয়াম, বেনুবন ইত্যাদি হয়ে আমরা ব্রহ্মকুণ্ডে পৌঁছালাম। এখান থেকে রামকৃষ্ণ সারদা আশ্রমে গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিলাম। পরদিন সকালে রাজগীর থেকে ব্রেকফাস্ট করে বাসে করে আমরা বুদ্ধগয়া বাস স্ট্যান্ডে পৌঁছলাম। বুদ্ধগয়া হল ফল্গু নদীর তীরে বুদ্ধদেবের স্মৃতিবিজড়িত শহর। এরপর আমরা বাস স্ট্যান্ড থেকে 350 টাকা করে টোটো ভাড়া করে বিভিন্ন দর্শনীয় স্থানগুলি দেখতে গেলাম। প্রথমেই আমরা দেখতে গেলাম 80 ফুট উঁচু গ্রেট বুদ্ধ। 1989 সালে 18ই নভেম্বর দালাই লামা এটি উদ্বোধন করেন। Suddenly he realized there is no going towards truth. If you just open up, it's right here. ছাত্রদের নিয়ে এখন বুদ্ধগয়া এসেছি। গ্রেট বুদ্ধ 80 ফুটের বুদ্ধ দেখা হয়ে গেল। এবার টিবেটিয়ান টেম্পল দেখলাম, খুব সুন্দর ভাস্কর্য এবং কারুকার্য মণ্ডিত বুদ্ধের সেখানে মূর্তি, এবং সেখানে প্রার্থনা চলছিল। প্রার্থনা দেখে আমরা বেরিয়ে এসেছি। সমস্ত ছেলেরা কিন্তু খুব ভালো এনজয় করছে, হ্যাঁ, এবং আমরা বিভিন্ন ছবি এখানকার নিচ্ছি। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা আবার আসব। এরপর আমরা এলাম মহাবোধি সোসাইটির মন্দিরে। 1891 সালে অনাগরিক ধর্মপাল মহাবোধি সোসাইটি তৈরি করে। এর প্রধান কেন্দ্রটি কিন্তু কলকাতায়। এর চূড়াটি সোনা দিয়ে তৈরি করে দিয়েছিলেন থাইল্যান্ডের রাজা। এখানে 289 কেজি সোনা লেগেছিল। মহাবোধি সোসাইটির মন্দিরে কিন্তু কোনো মোবাইল ফোন, ইলেকট্রনিক গ্যাজেট বা বড় ক্যামেরা নিয়ে প্রবেশ করা যায় না।
অবশেষে আমরা পৌঁছালাম গয়ার ভারত সেবাশ্রম সঙ্গে, সেখানেই আমরা রাতে ছিলাম। পরের দিন সকালে আমরা ট্রেন ধরে কলকাতায় পৌঁছালাম। বিকালেও আপনি ট্রেন ধরতে পারেন, কিংবা পরের দিন সকালেও ট্রেন ধরতে পারেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।